পায়েলের ঘুম ভাঙতেই সে শোনে তাদের দরজার বাইরে বেশ কয়েকজন লোকজন খুবই চিৎকার চেঁচামেচি করছে। পায়েলের বাইরে বেরোতেই ভয় করে। সে তার বাবাকে তাই দরজা খুলতে বলে। আপনি কেন বাইরে এসেছেন কাকা বাবু? আপনার মেয়েকে পাঠিয়ে দিন। অনেকদিন ধরে ওর বেয়াদবি সহ্য করেছি, আর নয়। আহা, কি হলো সেটা তো বলবে। ও তো ঘুমাচ্ছে, একটু পরে দোকান খুলবে তো, তাই এখন বিশ্রাম করছে। ওর বিশ্রাম করা আমরা বের করছি, ওকে বাইরে ডাকুন। আজ একটা হেস্তনেস্ত না করে আমি এখান থেকে যাবই না। ওকে আমি আগেও সাবধান করে গিয়েছিলাম, ও আমার কোনো কথা শোনেনি। তোমরা মেয়েরা বড্ড বেশি কথা বলো। যেটা বলার দরকার সেটা বাদ দিয়ে তো সবকিছুই বলে যাচ্ছ। আমার মেয়ে করছে কি সেটা তো বলবে। আপনি বুঝি জানেন না আপনার মেয়ে প্রত্যেকদিন এটো বিরিয়ানি বিক্রি করে? সেটা কি আপনি জানেন না? নিজের বুকে হাত রেখে বলুন তো। সবাই মিলে মোহন বাবুকে একের পর এক নানান রকমের কথা শোনাতে থাকে। পায়েলের জন্য তার বাবাকে এভাবে লোকজনের কাছে অপদস্থ হতে দেখে পায়েল বাইরে বেরিয়ে আসে। তোমাদের যখন আমাকে নিয়ে এতই সমস্যা হচ্ছে, তখন আমার দোকানে গিয়ে না বলে বাড়িতে এসেছো কেন? তোমাদের আমাকে যা বলার আছে সব আমার দোকানে গিয়ে বলবে। এখন এখান থেকে যাও। চোরের মায়ের বড় গলা। প্রত্যেকদিন তুমি আমাদের এটো বিরিয়ানি বিক্রি করো, আর আমরা সেটা বলতে তোমার বাড়িতেও আসতে পারবো না? অদ্ভুত ব্যাপার তো। আমি এটো বিরিয়ানি বিক্রি করি তোমাদের ভালোর জন্য। আমি এটো বিরিয়ানিটা মেশাই বলেই তো আমার দোকানের বিরিয়ানিগুলো এত সুস্বাদু খেতে হয়। আর কোথাও পাবে তোমরা এত টেস্টি বিরিয়ানি? যা খুশি তাই বললেই হলো। আর কখন কার থেকে কি রোগ চলে আসে তার বিন্দুমাত্র ধারণা তোমাদের আছে? তোমার জন্য আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চা এখন অসুস্থ, শুধুমাত্র তোমার এটো করে বিরিয়ানি খেয়েছে বলে। এখন তুমি সবার চিকিৎসার দায়িত্ব নেবে তো? আমার এটো করা খাবার খেয়ে ওরা কি করে অসুস্থ হয়? আমি তো অসুস্থ নই, আমার তো কিচ্ছু হয়নি। আমিও কি অসুস্থ বাবা? ওরা কি বলছে? এই কথা শুনে পায়েল প্রচন্ড ভয় পেয়ে যায়। পায়েল তার বাবা মায়ের সঙ্গে ওই শহরে থাকতো। পায়েলের নিজের একটা বিরিয়ানির দোকান ছিল। সেই দোকান চালিয়ে সে জীবিকা নির্বাহ করত। সবকিছু ঠিকঠাক চললেও পায়েলের করা একটা কাজের কারণে পায়েলের সাথে তার বাবার সারাদিনের মধ্যে একবার ঝগড়া বাঁধেই। পায়েল অনেক চেষ্টা করে তার বাবার থেকে এই ব্যাপারটা এড়িয়ে যাওয়ার, কিন্তু মোহন বাবু কিছুতেই পায়েলের এত বড় দোষটাকে অস্বীকার করতে পারে না। তোর জন্য কোনদিন পাড়ার লোকের কাছে আমাদের মার খেতে হবে? সারা জীবন সম্মানের সাথে বেঁচে এসে শেষ বয়সে গিয়ে কি এগুলোই আমার পাও না? মা দেখো, বাবা আবার শুরু করলো। প্রত্যেকদিন তুমি কেন এরকম করো বাবা? আমি এত খেটে টাকা রোজগার করি, সেগুলো তোমার চোখে পড়ে না? শুধু ওই একটা জিনিসই চোখে পড়ে বলো? প্রত্যেকদিন তো একইভাবে একই রকমের আর একই পরিমাণে বিরিয়ানি বানাস। ওগুলোর মধ্যে চোখ পড়ার মতো কি আছে শুনি? তাই যেটা চোখে পড়ে সেটাই তো চোখে পড়বে। বাজার করে থেকে শুরু করে রান্না করা, সেগুলো বিক্রি করা, যারা দোকানে বসে খাবে তাদেরকে খেতে দেওয়া, এসব কাজ তো আমিই করি। এত কিছুর পরে আমার নিজের ইচ্ছে মতো আমি একটা কাজও করতে পারবো না? নিজের ইচ্ছা মতো কাজ করা মানে লোককে নিজের এটো বিরিয়ানি খাওয়ানো নয়। তুই তোর ব্যবসাকে যে কতটা অপমান করিস তুই কি নিজে বুঝিস না? আচ্ছা বাবা, এসব বাদ দাও না। প্রত্যেকদিন একই জিনিস নিয়ে খিটির পিটির করতে তোমাদের দুজনের ভালো লাগে? ও নিজের মতো করে যখন টাকা ইনকাম করছে ওকে করতে দাও। লোকে কত বড় বড় দোষ করে ছাড় পেয়ে যায়, আর ও তো শুধু এটো বিরিয়ানি দিচ্ছে বলে ওকে এত গালমন্দ শুনতে হবে? বাহ, চোরের সাক্ষী মাতাল। তাহলে তো আমার আর কিছুই বলার থাকলো না। তোমাদের যা মনে হয় তাই করো, আমি আর এসবে থাকবো না। এই কথা কালও বলেছিলে, সেই তো আজ আবার আমি দোকান খোলার আগেই আমার মুডটা তুমি বিগড়ে দিলে। এই বলে পায়েল সেখান থেকে চলে যায়। পায়েল যেদিন থেকে দোকান খুলেছে সেদিন থেকে তার এই অভ্যাস কিছুতেই দূর করানো যায়নি। সে প্রত্যেকদিন দোকান খোলার আগে নিজে একটু বিরিয়ানি খেয়ে সেই প্লেটের বাকি এটো বিরিয়ানিটা তার বিরিয়ানির হাঁড়িতে ঢেলে পুরো বিরিয়ানিটাকেই এটো বানিয়ে ফেলতো। তার মতে এই এটো বিরিয়ানিটা দেওয়াতেই নাকি তার গোটা হাঁড়ির বিরিয়ানি আগের থেকে বেশি সুস্বাদু হয়ে যায়। একদিন তাদের পাড়ার একটি ছেলে অরূপ পায়েলের বিরিয়ানির দোকানে আসে। তুমি দোকানে এসে দোকানটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখো কেন গো? দোকানের ভিতরে অত কি করো? প্রত্যেকদিনই তো একই জিনিস দেখি। তোর অসুবিধাটা কোথায়? আমার দোকান আমি যখন খুশি খুলবো, যেভাবে খুশি খুলবো। তোর সমস্যা হচ্ছে কেন শুনি? সমস্যা টমস্যা কিছু নয়। আমি কখন থেকে দাঁড়িয়ে আছি যে আজকে প্রথম বিরিয়ানিটা আমি নেবো, কারণ শুরুর দিকের বিরিয়ানিটা আমার সবচেয়ে বেশি টেস্টি লাগে। তা তো লাগবেই বাবা জীবন, ওই শুরুর দিকেই তো আমার এটো বিরিয়ানিটা থাকে। আমি জানি ওটা দিলেই আমার বিরিয়ানির স্বাদ 4 গুণ হয়ে যায়। কি ভাবছোটা কি অত? দাও আমাকে 3 প্লেট বিরিয়ানি দাও। আমি আমার বন্ধুদের বলে এসেছি আজ ওদের তোমার দোকানের বিরিয়ানি খাওয়াবো। মনে করি তোর বন্ধুদেরকে আমার দোকানের ঠিকানাটা দিয়ে দিবি। ওদেরও যখন মন হবে তখন যেন আমার দোকান থেকে নিজেরা এসে বিরিয়ানি কিনে নিয়ে যায়। কথা শেষ করে পায়েল অরূপকে বেশ কয়েকটা বিরিয়ানির প্যাকেট দিয়ে দেয়। অরূপ চলে যাওয়ার পরে পায়েল বেশ দুশ্চিন্তায় পড়ে।
ই বাবা, আজকে তো ভালো করে এটো বিরিয়ানিটা মেশানোর আগেই অরূপ চলে এলো। উপরে উপরে যেটুকু এটো বিরিয়ানি ছিল সবটাই তো ও নিয়ে চলে গেল। দূর বাবা, আমাকে আবার খেয়ে এটো করে তারপর মেশাতে হবে। এই ভেবে পায়েল আবার অল্প একটু বিরিয়ানি নিয়ে খেতে বসে পড়ে। এবার আর সে দোকানে ছাপ নামায় না। বিরিয়ানিটা খেতে খেতে পায়েলের অনেক পুরানো কথা মনে পড়তে থাকে। আর তার মনে পড়ে কিভাবে তার দিদার কাছ থেকে সামান্য ডাল ভাত খেলেও তার কত তৃপ্তি হতো। সেসব প্রায় 15 বছর আগের কথা। পায়েলের মনে আছে যখন তার দিদা প্রত্যেকদিন তাকে কোলে বসিয়ে গল্প করে খাবার খাইয়ে দিত। পায়েলের তখন মাত্র 10 বছর বয়স ছিল। আমাকে আবার আলাদা থালায় মা কেন খেতে দিয়েছে দিদা? মা জানে না আমি তোমার সঙ্গে খাবার খেতে ভালোবাসি? তোমার সাথে খেলেই আমার খাবারগুলো অনেক টেস্টি লাগে। এরকম আবার হয় নাকি পাগল? আমাকে যা দিয়েছে তোকেও তো তাই দিয়েছে। তুই একা খেলে স্বাদ হবে না, আর আমি খাইয়ে দিলেই স্বাদ হবে। সত্যি সত্যি তাই হবে গো দিদা। আমার তো মনে হয় এটো খাবার বেশি টেস্টি হয়। আমি এই জন্যই তো তোমার কাছে খেতে চাই। এইসব কথা আবার তোর মায়ের সামনে বলিস না, যেন তোর মা কিন্তু খুব বকবে। মা বকবে কেন? মায়ের তো বোঝা উচিত এটো খাবারে কত টেস্ট থাকে। মা বোধহয় খাবারটা এটো করে না বলেই মায়ের রান্না আমার একটুও ভালো লাগে না। শুধু তুমি খাইয়ে দিলেই ভালো লাগে। ছোট নাতনির মুখে বোকা বোকা কথা শুনে কমলা দেবী প্রাণ খুলে হাসতে থাকে। দেখতে দেখতে বেশ কয়েক বছর কাটে। কমলা দেবী গত হয়, কিন্তু দিদা চলে গেলেও দিদার থালা থেকে খাবার খাওয়ার অভ্যাস পাইলে চায় না। সে প্রত্যেকদিন দুটো করে থালা নিয়ে খেতে বসে। একটাতে দিদার জন্য খাবার রাখে আর আরেকটাতে নিজের জন্য। দিদার থালা থেকে একটু খাবার নিয়ে নিজের থালায় মিশিয়েই পায়েল তার খাবারটা খায়। দিদাকে হারিয়ে পায়েল একদিক থেকে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল। এরকম করে খেতে নেই মা, এইভাবে এটা করে খাওয়া ঠিক নয়। তুই কারোর বাড়িতে নিমন্ত্রণ খেতে গেলে এইভাবে খেতে পারবি? আর তোর বিয়ের পর কি তোর শ্বশুর বাড়ি থেকে এইভাবে খেতে পারবি? পারবি তো না। সেসব দিনগুলোর জন্য তোকে আগে থেকে প্রস্তুত হতে হবে, বুঝেছিস? তার বাড়ির লোক তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও তার এই এটো করে খাওয়ার অভ্যাসটা যায় না। বেশ কয়েক বছর কেটে যায়। এখন পায়েলের বিরিয়ানির দোকান আছে। সে তার নিজের বিরিয়ানির দোকানেও বিরিয়ানি এটো করে তবেই বিক্রি করে। সমস্ত কিছু ভাবতে ভাবতে পায়েলের বিরিয়ানি খাওয়া হয়ে যায়। আর তারপরে সে তার নিজের এটো করা বিরিয়ানিটা বিরিয়ানির হাঁড়িতে মিশিয়ে দেয়। এটা করতে তাদের পাড়ার একজন মহিলা সীমা তাকে দেখে ফেলে। ছি 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 ছি, তোমার এটো বিরিয়ানিটা তুমি এত বড় বিরিয়ানির হাড়ির মধ্যে মিশিয়ে দিলে। এবার তুমি এই এটো বিরিয়ানি সবাইকে বিক্রি করবে? ইয়ে মানে না তো, এই এটো না তো। আমি আসলে অনেকটা নিয়েছিলাম নিজে খাবো বলে, কিন্তু খাইনি বলে বাকিটা আবার রেখে দিচ্ছি। তোমার মুখের পাশে একটা বিরিয়ানির চাল লেগে আছে, তোমার ঠোঁট তেল তেলে। তোমাকে দেখে আমি বুঝতে পারছি তুমি খেয়েছো, আর তুমি মিথ্যা কথা বলছো। আমি গোটা পাড়ার লোককে জানিয়ে দেব যে তুমি এটো বিরিয়ানি বিক্রি করো। না না বৌদি, এরকম করো না। আমি কথা দিচ্ছি আমি আর কখনো এরকম কিছু করব না, বিশ্বাস করো। সীমা পায়েলের সঙ্গে আরো বেশ কিছুক্ষণ কথা বলে। পায়েল তাকে কথা দেয় সে আর কখনো নিজের এটো বিরিয়ানিতে মেশাবে না। কিন্তু কথা দেওয়া সত্ত্বেও পায়েল প্রত্যেক দিনই এটো বিরিয়ানি বিক্রি করে। এরকম ভাবে কিছুদিন চলতে থাকে। হঠাৎই তাদের এলাকায় প্রত্যেক বাড়িতে একটা অজানা জ্বর সবাইকে বেশ ভয় পাইয়ে দেয়। এই জ্বরে প্রচুর লোক মারাও যায়। এই জ্বরের কারণে সবাইকে নিজের খাবার, জামা কাপড়, জলের বোতল ইত্যাদি অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়। আর এরপরেও পায়েল তার বিরিয়ানি এটো করতে একটুও ভয় পায় না। পায়েলের বিরিয়ানি খেয়ে তাদের পাড়ার বেশ কয়েকজন বাচ্চা অসুস্থ হলে তাদের বাবা মায়েরা এসে পায়েলদের বাড়িতে ভিড় করে। আমি সত্যি বলছি, আমি জানতাম না যে আমি অসুস্থ। বিশ্বাস করো, আমি তোমাদের বাচ্চাদের ক্ষতি করতে চাইনি। এটো খাবার খেতে অনেক সুস্বাদু হয়, আর সেই কারণেই আমি প্রত্যেকদিন বিরিয়ানিতে এটো বিরিয়ানি মেশাতাম। দেখলেন তো, ও নিজের মুখে স্বীকার করলো যে ও এখনো এই পরিস্থিতিতে নিজের এটো বিরিয়ানি আমাদের সবাইকে খাইয়ে চলেছে। বিশ্বাস হলো তো আপনাদের? আমি এখনো বিশ্বাসই করতে পারছি না যে মানুষ এত ঘৃণ্য কাজ কিভাবে করতে পারে। সত্যি যদি আপনার জন্য আমাদের বাচ্চাদের কোনো রোগ হতো তখন আমাদের কি হতো সেটা কি নিয়ে একবার ভেবে দেখেছেন? তার মানে সত্যি এরকম কিছু হয়নি? আমি অসুস্থ নই, আপনাদের বাচ্চারাও অসুস্থ হয়নি? যাক বাবা, আমি শুনে শান্তি পেলাম। কারোর কিছু হয়নি, কিন্তু তুমি যা শুরু করেছো তাতে হতে বেশিক্ষণ সময় লাগবে না। তুমি যদি এই ঘৃণ্য কাজ করা বন্ধ না করো
তাহলে এবার আমাকে তোমার দোকানে পুলিশ আনতে হবে। এই রোগ যা বাড়ছে তাতে আমি আর কোনো রিস্ক নিতে পারবো না। পায়েল হাত জোর করে সবার কাছে ক্ষমা চায়, যদিও সে সত্যিই বুঝে উঠতে পারে না সে ভুলটা কোথায় করেছে। সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে গেলে মোহনবাবু বাকিদেরকে পায়েলের মানসিক অসুস্থতার কথা বলে। এটা তো কোনো অজুহাত হতে পারে না কাকু। আমাদের পাড়ায় যদি আপনার মেয়ে বিরিয়ানির দোকান চালাতে চায় তাহলে ওকে এটো বিরিয়ানি বিক্রি করাটা বন্ধ করতে হবে। এবার পুরোটা আপনার দায়িত্ব, আপনি কিভাবে সবটা সামলাবেন। আমি কথা দিচ্ছি, এবার থেকে আমি প্রত্যেকদিন ওর সাথে আমার দোকানে যাব, আর একদম খেয়াল রাখবো যাতে এটো করা বিরিয়ানির একটা দানাও বিক্রির বিরিয়ানিতে না পড়ে। এই কথা শুনে পায়েল আবার বাইরে বেরিয়ে আসে। কিন্তু এটো বিরিয়ানি না মেশালে আমার বিরিয়ানিতে যে স্বাদ হবে না, আর স্বাদ না হলে কি আমার দোকানে কেউ আসবে না? এটো না করার আগে তুমি যখন বিরিয়ানিটা খাও তখন কি তোমার বিরিয়ানিটা সুস্বাদু লাগে না? একটু ভেবে দেখো তো। না হয় একদিন এটো মেশানোর আগে আর পরে দুবারই বিরিয়ানিটা খেয়ে দেখো, একদম স্বাদের কোনো পরিবর্তন হবে না। তারপর না হয় আমি আবার তোমার সঙ্গে কথা বলতে আসবো। এই বলে সীমা সেখান থেকে চলে যায়। সীমার কথা শুনে পায়েল সত্যি সত্যি এটো মেশানোর আগে এবং পরে বিরিয়ানি খেয়ে দেখে যে তাতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। এই সামান্য কথাটা বুঝতে পায়েলের 15 বছর সময় লাগে। তারপর থেকে সে আর কখনো এটো বিরিয়ানি বিক্রি করে না। সে খুবই সৎ পথে বিরিয়ানির ব্যবসা করতে থাকে। এভাবেই সে তার বাবা মায়ের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটায়। ছোট, তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ কর। টেবিল নাম্বার 10-এর অর্ডারটা দিয়ে আয় তাড়াতাড়ি, আর বাকিদের খাবার তাড়াতাড়ি দে, বাইরে লম্বা লাইন পড়ে গেছে তো। হ্যাঁ মাসিমা, এই তো আমি টেবিল নাম্বার 10-এর খাবার নিয়ে যাচ্ছি। আর বেশ কয়েকটা টেবিল এখনই খালি হয়ে যাবে। বাইরে যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা ভিতরে আসতে পারবে। ঠিক আছে যা। শহরের এক জনবহুল এলাকায় বৈশাখীর অতিথি আপ্যায়ন নামে একটি রেস্টুরেন্ট ছিল। রেস্টুরেন্টের নামের সঙ্গে তার বিশেষত্ব লুকিয়ে ছিল, কারণ ওই রেস্টুরেন্টে আগত সকল কাস্টমারদের সঙ্গে বৈশাখী খুবই ভালো নম্র ভদ্র আচরণ করত। সেখানকার ওয়েটারদেরও ব্যবহার খুবই ভালো ছিল। ছোটও ওই রেস্টুরেন্টেরই একজন ওয়েটার ছিল। ছোট অসহায় ছিল, তার বাবা মা কেউ না থাকায় বৈশাখী তাকে থাকার জায়গা সহ রেস্টুরেন্টে কাজ করার সুযোগ করে দিয়েছিল। রেস্টুরেন্টে আগত সকল কাস্টমারদের অতিথি মনে করে সবাই খুবই সেবা করত। সেই সঙ্গে ওই রেস্টুরেন্টের খাবারের স্বাদও অতুলনীয় ছিল, যেটা ওই এলাকার অন্যান্য রেস্টুরেন্টের খাবারের স্বাদকে হার মানাতো। বৈশাখী নিজে অত বড় রেস্টুরেন্টের মালিক হওয়া সত্ত্বেও সেই কাস্টমারদের সঙ্গে অত্যন্ত নম্রভদ্র আচরণ করত। একদিন, আসুন স্যার, প্লিজ আসুন, আমাদের রেস্টুরেন্টে আপনাকে অনেক অনেক স্বাগত জানাই। থ্যাংক ইউ। আসলে আমি একজন রিপোর্টার, আমি এখানে আপনার ইন্টারভিউ নিতে এসেছি। আমার ইন্টারভিউ নিতে এসেছেন মানে? আমার ইন্টারভিউ কেন নিতে এসেছেন? এটা আপনি কি ধরনের প্রশ্ন করছেন ম্যাডাম? আপনি সাধারণ মানুষের থেকে আলাদা। শহরের সব জায়গায় আপনার প্রচুর নাম ডাক। আপনার রেস্টুরেন্ট এই শহরের একটা বিখ্যাত রেস্টুরেন্ট, আর আপনি একজন মহিলা হয়ে কিভাবে এত কিছু করলেন? আর আপনার রেস্টুরেন্টের খাবারের স্বাদ কিভাবে এত ভালো হয়? এইসব নিয়েই আপনাকে কিছু প্রশ্ন করতে এসেছি আর কি। ও আচ্ছা তাই, বাহ, শুনে খুব ভালো লাগলো। আমি কোনোদিনও ভাবিনি যে আমার কেউ কখনো ইন্টারভিউ নিতে আসবে। আপনি আসুন না, এখানে আসুন, বসুন। মদন বাবু বৈশাখীর ইন্টারভিউ নিতে শুরু করে। সে বৈশাখীকে অনেক রকমের প্রশ্ন করতে থাকে। বৈশাখীও এক এক করে মদনের প্রশ্নের উত্তর দিতে থাকে। আসলে এই রেস্টুরেন্টটি তৈরি করার উদ্যোগ ছিল বৈশাখী দেবীর স্বামীর। বৈশাখীর স্বামী পরিবার সবাই ছিল, কিন্তু একদিন এক দুর্ঘটনার ফলে সে তার পরিবারের সকলকে হারিয়ে ফেলে। তারপর থেকে বৈশাখী একাই অনেক পরিশ্রম করে নামডাক অর্জন করেছিল। আচ্ছা ম্যাডাম, আমি একবার আপনার রেস্টুরেন্টের রান্নাঘরে যেতে চাই। আমি দেখতে চাই আপনার রান্নাঘরে কি কি রহস্য লুকিয়ে আছে। কারা এই রেস্টুরেন্টের খাবারগুলো তৈরি করে, আর কিভাবেই বা তৈরি করে যে খাবারগুলো এত সুস্বাদু হয়? না না, আমি আপনাকে আমাদের রেস্টুরেন্টের রান্নাঘরে নিয়ে যেতে পারবো না, কারণ আমরা খাবার তৈরি করতে আলাদা মশলা ব্যবহার করে থাকি, যে মশলাগুলো আমি নিজেই তৈরি করি। আর রান্নাঘরে আরো অনেক কিছু ব্যাপার আছে যেগুলোকে আপনি সিক্রেট মনে করতে পারেন। এই সিক্রেটগুলো আমি কখনোই কাউকে জানতে দিই না। আপনি বুঝতেই পারছেন, আমি চাই না আমার রেসিপি কেউ চুরি করুক। আরে ম্যাডাম, আপনি ভয় পাচ্ছেন কেন? আমি আপনার রেসিপি চুরি করব না, আর আপনার সিক্রেটও আমি কাউকেই বলতে যাব না। আসলে আমি আপনার ছবি নিউজে দিতে চাই। আপনি একজন মহিলা হয়ে জীবনে এত বড় সাফল্য অর্জন করেছেন, আপনাকে দেখে আরো অনেক মহিলা অনুপ্রাণিত হবে। আমি আপনার রান্নাঘরের সঙ্গে আপনার ফটো দুটো নিতে চাই, যেগুলো আমি নিউজ পেপারে পাবলিশ করব। এটা শুনে বৈশাখী খুবই খুশি হয়।
এবং সে মদন বাবুকে তার রেস্টুরেন্টের রান্নাঘরে নিয়ে যায়। মদন বাবু ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে সবকিছু দেখতে থাকে। রেস্টুরেন্টে যারা কাজ করত তারা সবাই গ্রামের মানুষজন ছিল। মদন বাবু রান্নাঘরের বেশ কিছু ফটো তোলে। বৈশাখীর সঙ্গে কথা বলতে বলতে সে তাদের রেস্টুরেন্টের অনেক কিছু সিক্রেটও জানতে পারে। তাহলে ম্যাডাম আমি এবার আসি, আপনার সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো। সত্যি আপনি খুব ভালো মনের মানুষ। না না, আপনি আমার ইন্টারভিউ নিতে এসেছেন, এটা তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। আচ্ছা বলছি যে আমার ছবি নিউজ পেপারে কবে দেওয়া হবে? 2 দিনের মধ্যেই আপনি দেখতে পেয়ে যাবেন। আপনি খবরের কাগজ চেক করতে থাকবেন। এই বলে মদন বাবু সেখান থেকে চলে যায়। আসলে মদন বাবু কোনো নিউজ রিপোর্টার ছিল না, সে নিউজ রিপোর্টার সেজে কোনো এক উদ্দেশ্য নিয়ে বৈশাখীর কাছে গিয়েছিল। মদন বাবুকে সেখানে পাঠিয়েছিল রামপ্রতাপ বাবু। বৈশাখী দেবীর রেস্টুরেন্টের পাশেই রামপ্রতাপ বাবুরও একটা বড় রেস্টুরেন্ট ছিল। কাজ হয়ে গেছে তো? তোমাকে যা যা জানতে বলেছিলাম সব জেনে এসেছো তো? হ্যাঁ, কাজ হয়ে গেছে। আর আপনি আমাকে যা যা জানতে বলেছিলেন আমি তার চেয়ে অনেক বেশি কিছু জেনে এসেছি। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। বৈশাখী প্রত্যেকদিন খবরের কাগজ চেক করতে থাকে, কিন্তু খবরের কাগজে তাকে নিয়ে কোনো রকমের খবর পাবলিশ করা হয় না। মাসি, আমাদের রেস্টুরেন্টের ছবি খবরের কাগজে কবে ছাপানো হবে? খুব তাড়াতাড়ি ছাপানো হবে ছোটু। তুই তো দেখছি আমার থেকেও বেশি চিন্তা করছিস। এর পরের বার তাহলে তোর ছবি ছাপাতে বলবো, কেমন? দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে যায়, কিন্তু বৈশাখীর ফটো খবরের কাগজে ছাপানো হয় না। বৈশাখী আশা ছেড়ে দেয়। একদিন হঠাৎ করে তার রেস্টুরেন্টে পুলিশ আসে। বৈশাখী পুলিশগুলোকে দেখে অবাক হয়ে যায়। আমরা আপনার রেস্টুরেন্টের রান্নাঘরে তল্লাশি নিতে চাই। আপনার রেস্টুরেন্টের নামে কমপ্লেন আছে, আপনি নকল উপকরণ ব্যবহার করে মানুষকে ঠকাচ্ছেন। আপনি কি বলছেন কি? কেউ আপনাকে ভুল খবর দিয়েছে। আমি কোনো রকম ভাবে মানুষকে ঠকাই না, আর আমি যেহেতু কোনো ভুল করিনি সেহেতু আমার কোনো ভয় নেই। ঠিক আছে, আপনি আমার রান্নাঘরে তল্লাশি করুন, এখনই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। পুলিশ বৈশাখীর রেস্টুরেন্টের রান্নাঘরে যায়। বৈশাখীর রান্নাঘরের নিচে আন্ডারগ্রাউন্ডে একটা ছোট ঘর ছিল, যেখানে বৈশাখী মশলাপাতি তৈরি করে রাখতো। এই ঘরটা কিসের? কি আছে এই ঘরের মধ্যে? এই ঘরটা খোলো তো দেখি। পুলিশ সেই ঘরের মধ্যে ঢুকে নানান রকমের নকল উপকরণ খুঁজে পায়, যেমন নকল ঘি, নকল তেল, নকল ডিম, নকল দুধ ইত্যাদি। বৈশাখী খুবই অবাক হয়, তার রেস্টুরেন্টে নকল উপকরণ কিভাবে এলো সে কিছুই বুঝে উঠতে পারে না। এগুলো কি? খুব তো বলছিলেন আপনি সৎ পথে রেস্টুরেন্ট চালান, তাহলে এগুলো কি? চলুন এবার আমাদের সঙ্গে থানায় চলুন। বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করেছে। আমি জানি না এগুলো কোথা থেকে এসেছে। আমার রান্নাঘর থেকেও সমস্ত মশলা চুরি করে নেওয়া হয়েছে, আর কেউ এগুলো এখানে রেখে গেছে। এসব গল্প শুনি আর কোনো লাভ হবে না, এবার শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হন। পুলিশ জোর করে বৈশাখীকে নিয়ে চলে যাচ্ছিল, তখন সেখানে ছোটু আসে। সে হাত জোর করে কাঁদতে কাঁদতে পুলিশের কাছে অনুরোধ করতে থাকে। আপনারা এমন করবেন না, আমার মাসি কিচ্ছু করেনি। মাসি খুব ভালো মানুষ, মাসি এমন করতেই পারে না, দয়া করে নাকি ছেড়ে দিন। এই বলে পুলিশ ধাক্কা মেরে ছোটকে ফেলে দেয় এবং বৈশাখীকে জেলবন্দি করা হয়। খাদ্য বিভাগ থেকে বৈশাখীর রেস্টুরেন্ট পুরোপুরি সিল করে দেওয়া হয়, সেই সঙ্গে তার বাড়ি গাড়ি সম্পত্তিও সিল করে দেওয়া হয়। বৈশাখী নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারে না। অনেক টাকা জরিমানা দিতে গিয়ে সে একেবারে নিঃস্ব হয়ে পড়ে। বৈশাখী কিছু বুঝতে পারে না যে তার সঙ্গে এসব কি করে ঘটে গেল। তার রেস্টুরেন্টে যারা কাজ করত তারা সবাই শহর ছেড়ে গ্রামে ফিরে যায়। বৈশাখীর পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না। বেশ কয়েকদিন কেটে যায়। একদিন হঠাৎ করে বৈশাখী জানতে পারে তাকে জেল থেকে মুক্ত করা হবে। আমার জামিনের ব্যবস্থা কি করলো? আপনার জামিনের ব্যবস্থা করেছে ছোট্টু। আপনার রেস্টুরেন্টে যে কাজ করতো ছোট্টু বাইরে আপনার জন্য অপেক্ষা করছে। বৈশাখী বাইরে বেরিয়ে দেখে ছোটু একজন উকিলের সঙ্গে দাঁড়িয়ে আছে। ছোটু, তুই আমার জামিনের ব্যবস্থা কিভাবে করলি? তুই এত টাকা কোথায় পেলি বল? মাসি, তুমি আমাকে মাসে মাসে যে টাকাগুলো দিতে, সেই টাকাগুলো আমি ব্যাংকে জমিয়ে রাখতাম। আর আমার পড়াশোনা করার জন্য তুমি আমাকে যে টাকাগুলো দিতে, আমি সেগুলোও রেখে দিয়েছিলাম। খাওয়া পড়ার জন্য কোনো টাকা খরচই হতো না আমার। আজকে সেই টাকাগুলো কাজে লেগে গেল। আর ওই উকিল ম্যাডাম যদি আমার সাহায্য না করতো, তাহলে আমি তোমাকে জেল থেকে বের করতে পারতাম না। এই উকিল ম্যাডামটা খুব ভালো। বৈশাখী উকিল ম্যাডামকে ধন্যবাদ জানায়। বৈশাখী যখন জেলে ছিল, ছোট ততদিন ফুটপাতেই দিন কাটিয়েছিল।
কারণ ছোট বৈশাখীর রেস্টুরেন্টেই থাকতো। কিন্তু এখন তাদের থাকার কোনো জায়গা ছিল না। চারিদিকে বৈশাখীর নামে বদনাম রটে গিয়েছিল। টিভি, নিউজ সব জায়গাতেই বৈশাখীকে নিয়ে বাজে বাজে খবর দেখানো হতো। বৈশাখী এসবের থেকে বেরিয়ে আসার জন্য শহর ছেড়ে অন্য একটা অচেনা গ্রামে গিয়ে পৌঁছায়। সেই গ্রামে বৈশাখীও একটা ছোট ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু বৈশাখীর কাছে বেশি টাকা না থাকায় সে উপার্জনের রাস্তা খুঁজতে থাকে। তারা যেই গ্রামে গিয়েছিল ওই গ্রামের বিস্তীর্ণ এলাকা জুড়ে বাঁশগাছ ছিল, সেই জন্য গ্রামটির নামও ছিল বাঁশগ্রাম। একদিন বৈশাখী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন সে একটা বাচ্চা মেয়েকে বাঁশের পাত্রে কিছু একটা খেতে দেখে। এই, তুমি কি খাচ্ছ? আমি রুটি দিয়ে বাঁশের আচার খাচ্ছি, তুমি খাবে? বাঁশের আচার? বাঁশের আচার হয় জানতাম না তো। আর এই পাত্রটা তুমি কোথায় পেলে? এটা বাঁশের তৈরি বাসন, এটা আমার বাবা তৈরি করেছে। বাচ্চা মেয়েটির কথা শুনে বৈশাখীর মাথায় একটা নতুন বুদ্ধি আসে। সে ছোটর কাছে গিয়ে তার প্ল্যানের কথা জানায়। ছোট বৈশাখীর কথা শুনে খুবই খুশি হয়। বৈশাখী ও ছোট অনেক বাঁশ কেটে বাঁশ গাছ দিয়ে একটা বড় হোটেল তৈরি করে। হোটেলটা তারা পুরোপুরি বাঁশ দিয়েই তৈরি করেছিল। বাঁশ দিয়ে তারা বিভিন্ন রকমের পাত্র তৈরি করেছিল। শুধু তাই নয়, বৈশাখী কয়েকদিনের মধ্যেই বাঁশ দিয়ে তৈরি নানান রকমের নতুন ইউনিক আইটেম রান্না করা শিখে ফেলে। প্রথম তার হোটেলে কেউ আসতো না, কিন্তু ধীরে ধীরে তার হোটেলে কাস্টমারের সংখ্যা বাড়তে থাকে। একদিন শহর থেকে বেশ কিছু বন্ধুদের গ্রুপ বাঁশগ্রামে ঘুরতে এসেছিল। তারা বৈশাখীর বাঁশের রেস্টুরেন্ট দেখে অবাক হয়ে যায়। বাঁশের হোটেল? ও মাই গড, হোটেলটা কত সুন্দর! বাঁশগ্রামে বাঁশের হোটেল, সত্যি ইউনিক তো। চল, আজকে আমরা এই বাঁশের হোটেলেই খাবার খাবো। তারা সবাই মিলে বৈশাখীর বাঁশের হোটেলে খাবার খায়। বাঁশের গ্রামে এসে বাঁশের হোটেলে বসে বাঁশের তৈরি আইটেম খাচ্ছি। শহর থেকে এত দূরে ছোট্ট একটা গ্রামে এত ভালো ভালো সুস্বাদু খাবার পাওয়া যাবে আমি কখনোই ভাবিনি। তারা সবাই মিলে বৈশাখীর বাঁশের হোটেলের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়। এর ফলে শহর থেকে প্রত্যেকদিন দলে দলে বৈশাখীর বাঁশের রেস্টুরেন্টে লোকজন আসতে শুরু করে। শহরের নামি দামি রেস্টুরেন্ট বাদ দিয়ে সবাই বাঁশের হোটেলে খাবার খেতে আসতে শুরু করে। কয়েক মাসের মধ্যেই বৈশাখী খুবই উন্নতি লাভ করে। মাসি, সবকিছু আবার আগের মতো হয়ে গেছে, কিন্তু আমি একটা জিনিস এখনো বুঝতে পারছি না যে তোমাকে কে ফাঁসিয়েছিল, কে আমাদের সঙ্গে এমন করেছে। তুই চিন্তা করিস না ছোটু, আমি সবকিছু মনে রেখেছি। আমার কাছে টাকা ছিল না বলে আমি এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন আমার কাছে যথেষ্ট টাকা আছে। আমি আমার সঙ্গে ঘটে যাওয়া পুরনো কেসটার তদন্ত চালাবো। আমার মনে হচ্ছে ওই নিউজ রিপোর্টারটাই আমাদের সঙ্গে কোনো চাল চেলেছিল। বৈশাখী শহরে এসে পুলিশকে টাকা খাইয়ে পুরানো কেসে তদন্ত করতে বলে। পুলিশ তদন্ত করতে শুরু করে। কিছুদিনের মধ্যে পুলিশ মদন বাবু এবং রামপ্রতাপ বাবুকে ধরে ফেলে। আসলে রামপ্রতাপ বাবু বৈশাখীর রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার জন্যই এসব করেছিল। কারণ বৈশাখীর রেস্টুরেন্টের জন্য রামপ্রতাপ বাবুর রেস্টুরেন্টে মাছিও প্রবেশ করত না। দোষীদের পুলিশ উচিত শাস্তি দেয়। সারা জায়গায় এই খবর ছড়িয়ে পড়ে। বৈশাখীর হারিয়ে যাওয়া সম্মান সে ফিরে পায়। সে শহরে আবার নতুন করে এক রেস্টুরেন্ট তৈরি করে, কিন্তু এবার রেস্টুরেন্টের ধরন, গঠন এবং রেসিপি সমস্ত কিছুই পাল্টে গিয়েছিল। কারণ বৈশাখী শহরেও একটা অনেক বড় বাঁশের রেস্টুরেন্ট তৈরি করে ফেলে। সময়ের সঙ্গে সঙ্গে বৈশাখী আরো অনেক বেশি সাফল্য অর্জন করে।